অ্যাম্বুলেন্সের পিছনে দৌড়ে কাঁদতে কাঁদতে একটি মেয়ে বিয়ের শাড়িতে যাচ্ছে চিৎকার করে কাউকে অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে ডাকছে, কিন্তু তার কথা কিংবা ডাক বা তার কান্নার শব্দ অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছাতে পারছে না। অ্যাম্বুলেন্সের ভিতরের পেশেন্টের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় হয়তো শেষ নিঃশ্বাস ফেলে পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে পারে। হয়তো হাসপাতালে যাওয়ার আগেই তার জীবনের সমাপ্তি ঘটবে। অ্যাম্বুলেন্সের পিছনে বেশ শাড়ি পরে দৌড়ানো মেয়ের অবস্থা একই রকম, কেননা অ্যাম্বুলেন্সের ভিতরে তার ভালোবাসার মানুষটি আছে। দাঁড়ান, বুঝতে পারছেন না তো কি হয়েছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না তো চলুন তাহলে জেনে আসি কি হয়েছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো রিয়া, কোথায় তুই? যাচ্ছি বহুদূর। তোর বাসায় গিয়ে দারোয়ানের কাছে শুনলাম তুই নাকি গাড়ি নিয়ে বের হয়েছিস। কোথায় যাচ্ছিস? যাচ্ছি সেই মানুষটির কাছে যার মুখটা আমি দেখলেই সকল চিন্তা দূর হয়ে যায়। আরোহী চুপ করে রইল। তখন রিয়া আবারও বলতে লাগলো, যাকে দেখতেই আমার মুখে হাসি ফুটে যায়, তার ভালোবাসায় হারিয়ে যেতে মন চায়। তার ভালোবাসা কি পেয়েছিস? না, পাইনি, কিন্তু তার একটু অবহেলায় আমার সব খুশির মুহূর্ত চোখে জল হয়ে আসে। পৃথিবীতে সবচেয়ে দুঃখী মনে হয় যার জন্যে পাগল আমি, তার কাছেই আবারও যাচ্ছি আমি। কিন্তু সে তো তোকে ভালোবাসে না, ইগনোর করে। তাহলে তুই কেন তার পেছনে পড়ে আছিস? কারণ তাকে যে আমি ভালোবাসি। ভালোবাসা দুজনের মধ্যে থাকতে হয়, একজনের মধ্যে ভালোবাসা থাকলে হয় না। তুই শুধু শুধু একাই ভালোবেসে যাচ্ছিস। কি করব বল, সেই ছোট্টবেলা থেকেই জানিস আমি দুর্বল তার প্রতি। সবসময় তার কাছেই থাকতাম, তার কাছে থাকতেই ভালো লাগতো। যখন বড় হয়েছি তখনও এই ভালো লাগা কমেনি, বেড়ে গেছে উল্টে। তারপর কি বুঝলি? তারপর বুঝতে পারলাম তাকে আমি ভালোবাসি। যখন এটা নিয়ে ভাবলাম সে তো আমার চাচাতো ভাই, এটা কি করে হয়, মেনে নিবে তো সবাই, তখন মন উত্তর দিল ভালোবেসে যাও। কিছু জিনিস পেতে হলে জোর করেই নিতে হয়। কিন্তু তোর চাচাতো ভাই তো তোকে ভালোবাসে না, সব সময় রাগ দেখায়, ইগনোর করে। তুই তো তার প্রতি আসক্ত, কিন্তু সে কি তোর প্রতি হবে আসক্ত? সে ছিল আমার প্রতি আসক্ত এক সময়। সে ভালোবাসে এটা আমার মন বলছে। আমি বিশ্বাস করি কোনো এক ঝড় এসে সব এলোমেলো করে দিয়েছে তার ভালোবাসা। তাই নিজেকে সরিয়ে নিয়েছে, নিজের মনকে শক্ত করে রেখেছে। প্রকাশ করতে পারছে না তার ভালোবাসা আমায়, কিন্তু আমি 1000 বার বলে দিয়েছি পিছু ছাড়বো না আমি তার। বড্ড বেশি ভালোবাসি, জোর করে হলেও নিজের করে নিব। কি এক পাগলির নেশাক্ত ভালোবাসা! যে তোর ভালোবাসা পাবে সে ধন্য হবে, কিন্তু তুই একা ভালোবাসলে হবে না। আচ্ছা, এই যে গাড়িতে গান চলছে এই লাইনটা শুনতে পাচ্ছিস? কি নেশা ছড়ালে, কি মায়ায় চড়ালে। আমিও তার প্রতি আসক্ত হয়ে আছি। এখন থেকে একটু পাগলামো বেশিই করব, আর জোর করে সবকিছু আদায় করে নিব। আচ্ছা যা, সাবধানে ড্রাইভ করিস, গিয়ে কল দিস, দেখবো তোদের ভালোবাসা কি মিল হয় নাকি। আচ্ছা বাই। এটা বলে ফোন কেটে দিল আরোহী। তখন রিয়া ড্রাইভিং করতে লাগলো। এতক্ষণে তো বুঝেই গেছেন রিয়া তার চাচাতো ভাইকে ভালোবাসে। বাকিটা না হয় গল্পের সাথে থাকুন, জেনে যাবেন। তখন রিয়া ড্রাইভিং করতে করতে কল দিল নীরবকে। নীরব তার চাচাতো ভাই, যাকে রিয়া ভালোবাসে, কিন্তু ফোন তুলল না নীরব। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর ব্লক করে দিল। তখন নীরবের আম্মুর কাছে ফোন দিল রিয়া। কিছু একটা বলে ফোন কেটে দিল আর ড্রাইভিং করতে করতে কাঁদতে লাগলো। এদিকে নীরবের আম্মু নীরবকে ডাকতে লাগলো, বাবা নীরব, কই তুই? বলো আম্মু, এই তো উঠানেই আছে। রিয়া ফোন করেছিল আমার ফোনে, তুই নাকি ফোন রিসিভ করিস না ওর 15 দিন ধরে। হ্যাঁ ঠিকই বলছে, তুমি বলে দাও কল না দিতে আমায় আর কখনো। তখন নীরবের আম্মু উঠানে নীরবের কাছে গিয়ে বলল, কেন বাবা, কি হয়েছে? সারাটা দিন কিছুক্ষণ পর পর ফোন করে, রিসিভ করলেই আজাইরা হুদাই বকবক করে মাথা ধরিয়ে ফেলে। সামনে পরীক্ষা, এমনিতেই চিন্তার মধ্যে দিয়ে আছি। হঠাৎ করে এইবার এত তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে, প্রস্তুত ছিলাম না। তার উপর আবার
এর কলের জ্বালায় শান্তি নেই। কল করলেই কত কিছু উল্টাপাল্টা বলে রিসিভ করলে, আর কল দিতে না বলে দিবা, বিরক্ত লাগে আমার। এমনটা বলছিস কেন? কল দিতেই পারে, তুই ভালো করে বুঝিয়ে বললেই তো হয়। শুনলাম তুই নাকি ওরে বকাঝকা করছিস আর ব্লক করে দিয়েছিস। বকাঝকা করেছে। এরে বোঝালেও বুঝে না, তাই বাধ্য হয়ে বকাঝকা করেছে। আজ ব্লক করেছে। তোর হঠাৎ কি হয়েছে বল তো? তুই জানিস তো মেয়েটার মা নেই। ছোটবেলায় ওর জন্মের সময় ওর মা সবাইকে ছেড়ে চলে গেছে। মায়ের আদর ভালোবাসা একটুও পায়নি মেয়েটা। তার বাবাও থাকে বেশিরভাগ সময় দেশের বাহিরে। সারাদিন বাসায় একাই থাকে মেয়েটা। ওর তো নিজের ভাই বোন নেই। মেয়েটার একা একা ভালো লাগে বল? আমাদের এখানেও তো থাকে না যে দেখে রাখবো। সে তার বাবাকে ঠিকমতো কাছে পায় না, আদর ভালোবাসাও পায় না। মেয়েটা আমার সাথে যখনই কথা বলে কান্না করতে করতে কথা বলে। আসতেও পায় না কলেজের জন্য। আমরাই তো একমাত্র তার কাছের মানুষ। তোর সাথে ছাড়া আর কার সাথে এমন করবে বল? তোর চাচার মেয়েই তো, দুষ্টামি ফাজলামো তো করবেই। নীরবের কিছুটা মন খারাপ হয়ে গেল কথাগুলো শুনে, কেননা রিয়ার মা নেই। ও দাঁড়ান, ছোট্ট করে পরিচয় দিই, নয়তো বুঝতে অসুবিধা হবে। রিয়া হচ্ছে নীরবের চাচাতো বোন। রিয়ার আম্মু ছোটবেলায় মারা যায় তার জন্মের সময়। তারপর রিয়ার আপু আর বিবাহ করেনি। সে একজন বিজনেসম্যান, তাই বেশিরভাগ সময় দেশের বাহিরে থাকতে হয়। বড়লোক তো বটে, কিন্তু টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের মেয়ে রিয়াকে সময় দিতে পারে না। তার আব্বু কাজে লোক রেখেছে, কিন্তু তাতে কি আর ভালো থাকা যায় রিয়ার? তারা শহরে থাকে। রিয়া নীরবের থেকে 1-2 বছরের বড়। নীরবের আব্বুরও ছোট্ট একটা কোম্পানি আছে, কিন্তু তারা রিয়ার আব্বুর মতো এত বড়লোক না, মধ্যবিত্ত যাকে বলে। কিন্তু তারা গ্রামেই থাকে। নীরব অনার্স 2nd ইয়ারে পড়ে, আর রিয়া অনার্স 3rd ইয়ার। এখন গল্পে ফেরা যাক। বাকি পরিচয় গল্পের সাথে থাকুন, পেয়ে যাবেন। রিয়ার কথা ভেবে নীরব একটা বড় নিঃশ্বাস ফেলে মনে মনে বলতে লাগলো, তোমারে কেমনে বলি মা, ফোন কেন রিসিভ করতে চায় না আমি? চাচা তো বোন না ছাই, মায়া তো না যেন পারমাণবিক বোমা। কেন যে বকি তা শুধু আমি জানি। আমি কাছে গেলেই সমস্যা হবে, কথা বললেই সমস্যা হবে, কিছু করার নেই, আমাকে পাথর হতে হয়েছে। তখনই নীরবের আম্মু বলে উঠল, শোন, রিয়াকে আমি বলছি আসতে, ও নাকি গ্রামে এসেও গেছে। কি? কাম সারছে? রিয়া এবার এখানে অনেক দিন থাকবে। আমি শেষ। তাহলে ফোনে জ্বালাইয়া তামাতামা করে ফেলে, এখন তো আগুন জ্বালিয়ে দিবে। তার আব্বু আসার আগ পর্যন্ত থাকবে। তুমি কেন আসতে বললে? ও তো আমার মেয়ে, কেন আসতে বলবো না? ও আসলে আমার কাছেও ভালো লাগে। একটু হলেও তো যত্ন নিতে পারি, মায়ের আদর ভালোবাসা দিতে পারি। তাই নাকি? আর শোন, রিয়া নাকি পুরনো রাস্তায় তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, একাই এসেছে, গিয়ে নিয়ে আয় তো। কি বলছো আম্মু? এই সন্ধ্যা রাতে এই পুরনো রাস্তায় যাব? তুমি জানো না ওই রাস্তায় কেউ চলাচল করে না সন্ধ্যার আগ থেকেই? জানি তো, মেয়েটা একা আছে, গিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। তোর আব্বু বাসায় আগামীকাল আসবে, তুই গিয়ে নিয়ে আয় জলদি, মেয়েটা একা আছে। নীরব মনে মনে বলে, একা যাওয়া যাবে না, এমনিতেই এই মেয়ে পাগল, একা পেলে কি করে আল্লাহ জানে। কিরে হলো, তাড়াতাড়ি যা। তুমিও তাহলে আমার সাথে আসো। আমি যেতে পারবো না, রিয়ার জন্য পায়েস রান্না করব, তোর বন্ধুদের নিয়ে যা। ফোনে টাকা নাই, টাকা দাও। ঠিক আছে। এটা বলে নীরবের আম্মু নীরবকে 50 টাকা দিয়ে যেতে বলল। নীরব টাকা নিয়ে একটু উপরে তাকিয়ে দেখে আকাশটা মেঘলা, বৃষ্টি হয়তো যে কোনো সময় পড়বে। চারিদিকে ঠান্ডা বাতাস বইছে, আশেপাশে গাছগুলো ঝড়ের আভাস দিচ্ছে। নীরব আর দেরি না করে চলল রিয়াকে নিয়ে আসতে। নীরবের ফোনে টাকা আছে, তবুও মিথ্যা বলে টাকা নিতে আসছে। তখন তার বন্ধু আবিকে ফোন দিল, কিন্তু ফোন দিয়ে দেখল বন্ধ, তাই সে একাই গেল। নীরব কিছুটা পথ যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি পড়তে লাগলো, সাথে বাতাস বইছে, যেটাকে হালকা ঝড় বলে।
আশেপাশে কোনো বাসা বাড়ি নেই যে গিয়ে দাঁড়াবে। গাছের নিচে গিয়ে এখন দাঁড়ানো ঠিক হবে না। তখন নীরব বলে উঠল, এই ঝড়ের কবলে যাওয়া ঠিক হবে কি না, গিয়ে নিয়ে আসবো নাকি পরে যাব? রিয়াও তো একা আছে, কি যে করি। 10 মিনিট হাঁটার পর দেখতে পেল সামনে একটা প্রাইভেট কার, তার উপর একটি মেয়ে বসে আছে। রিয়া গাড়ির উপরে বসে বৃষ্টি উপভোগ করছে। নীরব সামনে এসে বলল, তুমি এই বৃষ্টির মধ্যে গাড়ির ওপরে কি করো? আর বৃষ্টিতে ভিজতেছো কেন? নেমে আসো, জ্বর আসবে, শরীর খারাপ হবে। আসুক না জ্বর, তাতে কি হয়েছে? হোক না যা কিছু হওয়ার, সইতে পারবো সব। এই বৃষ্টি ভেজা সন্ধ্যা রাতে তোকে নিয়ে বৃষ্টিতে ভিজে হারিয়ে যেতে ইচ্ছে করছে। এটা বলে গাড়ি থেকে নামলো রিয়া। তখনই বজ্রপাতের বিকট একটা শব্দ হলো, আর রিয়া তখন ভয়ে দৌড়ে গিয়ে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। তখনই রিয়ার গাড়ির ভেতর থেকে একটা গান বেজে উঠতে লাগলো, হাম তেরে বিনে আব রহ নেই সকতে। রিয়া তখন আরো শক্ত করে জড়িয়ে ধরল নীরবকে। বৃষ্টি তখন যেন আরো বেড়ে গেল, সাথে ঠান্ডা বাতাস বইছে জোরে। নীরব একদম নিস্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মনে হয়তো কিছু ঘুরছে, হয়তো তারও মন চাইছে সেও রিয়াকে এমন শক্ত করে জড়িয়ে ধরে রাখতে বুকের সাথে, কিন্তু কোনো একটা কারণে বাধা দিচ্ছে জড়িয়ে ধরতে। রিয়া নীরবকে ভালোবাসে, কিন্তু এটা কোনোদিন সম্ভব হবে না। রিয়া কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর দেখতে পেল নীরব চুপ করে দাঁড়িয়ে আছে। রিয়া হয়তো ভাবছিল তাকে নীরব জড়িয়ে ধরবে, কিন্তু না। রিয়া বুঝতে পেরে ছেড়ে দিয়ে তার ওড়না খুলে দুজনে কোমরে বেঁধে নিল। নীরব এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই রিয়া নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল, আর তখনই নীরব মুখটা ঘুরে অন্যদিকে নিল। আর কিছু বলার আগেই রিয়ার সাথে সাথে একটা ছোট্ট চাকু বের করে সোজা গলায় ধরল নীরবের। এটা দেখে নীরব বেশ অবাক হয়ে গেল, আর কিছুটা ভয় পেয়েও গেল। তখন রিয়া সাথে সাথেই বলে উঠল, খুন করে ফেলবো, এখন বাধা দিলে আমায়। অনেক জ্বালিয়েছিস, অনেক কষ্ট দিয়েছিস, কিচ্ছু বলিনি, সব সহ্য করছি। আজ বাধ্য হয়ে এইখানে আসছি, সইতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাক বলছি এখন। রিয়া কথাটি একটু রাগী গলায় বলল, আর চাকুটা একদম নীরবের গলায় ধরল। একটু এদিক ওদিক হলেই শেষ। রিয়ার এমন কাণ্ড দেখে নীরব একটু ভয় পেয়ে গেল, কেননা রিয়া কি করে ফেলে তার ঠিক নেই। তাই বাধ্য হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে বৃষ্টিটা যেন ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছে, আর গাড়ির থেকে রোমান্টিক গান বেজে যাচ্ছে। এই সন্ধ্যা রাতে বৃষ্টিতে ভেজার থেকে রোমান্টিক মুহূর্ত আর হয়তো পাবে না রিয়া তার প্রিয় মানুষের সঙ্গে, তাই সেটাই উপভোগ করতে চাইছে। তখন রিয়া জড়িয়ে ধরে বলতে লাগলো, জানিস, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তোর ছোঁয়ায় তোকে কাছে পেয়ে তোর বুকে মাথাটা রাখতেই যেন নিজের প্রাণটা ফিরে পেলাম। রিয়া কিছু বলতে চাইছিল, কিন্তু বলার আগে রিয়া নীরবের ঠোঁটে হাত দিয়ে বলে উঠল, জানিস, পৃথিবীর সব কষ্ট হাসি মুখে সহ্য করতে পারি রে, কিন্তু তোর দেওয়া একটু কষ্ট সহ্য করতে পারি না রে। আপন মানুষের হাজারটা আঘাতের চাইতে প্রিয় মানুষের একটু অবহেলা অনেক কষ্টকর। আর কত অবহেলা করবি, নিঃশ্বাস অব্দি নিতে কষ্ট হচ্ছে আমার। অনেক ভালোবাসি তোকে। এই বলে রিয়া কাঁদতে লাগলো। নীরব কি বলবে বুঝতে পারছে না। তখন নীরব নিজেই মনে মনে বলতে লাগলো, যদি পৃথিবীর সব মানুষ চাওয়ার সাথে সাথে বিনা পরীক্ষায় তার ভালোবাসা পেয়ে যেত, বা বাধা হয়ে কেউ না আসতো, কেউ বাধা না দিত, তাহলে হয়তো আর আজ রাস্তায় খোলা আকাশের নিচে পাগল হয়ে ভালোবাসার মানুষকে না পেয়ে ঘুরতো না কিছু হতভাগা মানুষ। কেউ আবার রাতের আধারে অন্ধকারে বালিশে মুখ লুকিয়ে কাঁদতো না। যদি চাওয়ার সাথে সাথে সব কিছু সহজে পেয়ে যেত, পাওয়ার জন্য ভাগ্য লাগে, আর আমি তো চেয়েও পেলাম না। প্রকাশ করার আগেই মুখটা সেলাই করে দিয়েছে, বুকে ছুরি মেরেছে। চেয়েছিলাম খোলা আকাশে পাখির মতো দুজনে উড়ে বেড়াবো, কিন্তু তা আর হলো না। আমি বন্দি হয়ে আছি কোনো এক খাঁচায়। কেউ একজন বন্দি করে রেখেছে, যেই খাঁচা থেকে বের হওয়া অসম্ভব। তার চাইতে ভালো তুমি একাই উড়তে থাকো, সঙ্গী হিসেবে অন্য কাউকে বেছে নিও। আমি না হয় কল্পনায় তোমাকে ভালোবেসে যাব সারা জীবন। নীরব রিয়াকে ভালোবাসে,
এটা রিয়া জানে, কিন্তু কোনো কিছু একটা হয়েছে, যার কারণে নীরব চাইলেও রিয়াকে তার বুকে ঠাঁই দিতে পারছে না, ভালোবাসতে পারছে না। তারও জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে ভালোবাসি, কিন্তু পারছে না। নীরব চুপচাপ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আর রিয়া ফুপিয়ে কেঁদে যাচ্ছে। নীরব দূরে যেতেও পারছে না, কারণ রিয়া তার ওড়না দিয়ে দুজনের কোমরে বেঁধে নিয়েছে। তখন রিয়া আবারও বলতে লাগলো, তোর অবহেলাগুলোতে আমি মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছি। ঠিকমতো খেতে পারছি না, ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারছি না। আমার প্রতিটা নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তাকে পেতে। আর কতবার বলবো ভালোবাসি? এত কষ্ট দিচ্ছিস কেন? নীরব রিয়ার মুখে হাত দিয়ে চুপ করে। চুপ করো, অনেক হয়েছে, এবার বাসায় চলো, আম্মু অপেক্ষা করছে। তখন রিয়া মুচকি হাসি দিয়ে বলে উঠল, ভেবেছিলাম উত্তরটা অন্য কিছু হবে, কিন্তু না, ভাবনা ভুল। সমস্যা নেই, মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবেসে যাব, তোর সাথে আঠার মতো লেগে থাকবো। আমি আগেও বলেছি তোমার আমার মধ্যে ভালোবাসা হবে না, তাই পাগলামি বন্ধ করো, এটা সম্ভব না। এই কথাটি মন থেকে বলিসনি, তোর মন আর চোখ বলছে তুই আমায় ভালোবাসিস। আমিও দেখে ছাড়বো কি করে ভালো না বাসিস। এই বলে ওড়নাটার বাঁধন খুলে নিয়ে বলল, কোলে করে গাড়িতে নিয়ে যা। পারবো না, গাড়ি নিয়ে বাসায় আসো, আমি যাচ্ছি হেঁটে। চাকুটা দেখছিস, এটা কিন্তু আমার হাতে আছে, বেশি কথা বললে মেরে ফেলবো। তুই জানিস আমার রাগ কেমন। তখন নীরব বাধ্য হয়ে কোলে নিল। তখন রিয়া গলায় জড়িয়ে ধরে বলল, এখন মনে হচ্ছে দুনিয়ায় সব থেকে বেশি সুখী আমি। এই বলে আবার নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিল। তখন নীরব জায়গায় দাঁড়িয়ে রইল, কোনো রেসপন্স দিচ্ছে না। তাই রিয়া ছেড়ে দিয়ে বলল, তুই না কর তো কি হয়েছে, আমি নিজেই করতে পারি। চুপচাপ এখন নিয়ে যা গাড়িতে। নীরব কিছু না বলে নিয়ে যেতে লাগলো। তখন রিয়া আবারও বলতে লাগলো, আমি জানি না কেন সৃষ্টিকর্তা তোর প্রতি এতটা দুর্বল করে দিয়েছে, কেন এতটা ভালোবাসা জাগিয়ে দিয়েছে। ফোন নম্বর থাকলে কল দিয়ে জিজ্ঞেস করতাম তোর মনের ভিতর কি বোম মারছে যে আমি যেতে পারছি না। নীরব মুচকি হেসে গাড়িতে নিয়ে বসিয়ে দিল রিয়াকে। তখন নীরবও গিয়ে পাশে বসে পড়ল, আর রিয়া গাড়িটা চালিয়ে সোজা নীরবের বাসার উঠানে নিয়ে গেল। এখনো বেশ বৃষ্টি হচ্ছে, দুজনেই ভিজে গেছে। গাড়ি থেকে নেমে সোজা দৌড়ে ঘরে গেল নীরব আর রিয়া। ঘরে যাওয়ার পর নীরবের আম্মু বলে উঠল, কিরে তোরা দুজন ভিজে গেলে কিভাবে? আর বলো না, বৃষ্টি বলছিল তাই একটু ভিজে আসছি। এখনো তোর শয়তানি কমলো না? হয়েছে আম্মু, কথা বাদ দাও, আর শুকনো কাপড় দাও, ঠান্ডা লেগে যাবে। দিচ্ছি, তুই তোর রুমে যা। আর রিয়ামা, তুই আয়, আমার সাথে আয়। নীরব তখন নিজের রুমে চলে গেল, আর রিয়া নীরবের আম্মুর সাথে ঘরে গেল। যাওয়ার পর বলল, এনে তোয়ালে মাথা মুছে তাড়াতাড়ি শুকনো কাপড় পরে নে, নয়তো ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি যাই, খাবার রেডি করে গিয়ে তোর জন্য। এই না না, এখন না, আরো পরে খাবো আমি। চুপ কর, এই জন্য না খেয়ে খেয়ে শুকিয়ে গেছিস। এত দূর থেকে আসছিস, অল্প কিছু খেয়ে নে। ঠিক আছে, তবে আমাকে খাইয়ে দিতে হবে। এত বড় হয়ে গেছিস, এখনো খাইয়ে দিতে হবে আমায়? এত বড় কই আর হলাম, হলে তো বিয়ে হয়েছে তো, তাই না? বিয়ে যেহেতু হয়নি, তাহলে আমি ছোট্ট এখনো। তা বিয়ের জন্য বাধা দিল কে? করে নে। বললেই কি আর করা যায়? তোমার শয়তান বলা তো রাজি হচ্ছে না, হলে তো কবেই বিয়ে করে এতদিনে আমি মা হয়ে যেতাম, তোমরা নানা নানি হয়ে যেতে 10-12টার। কি ভাবছিস? যা কাপড় পরে আয়, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তারপর নীরবের আম্মু চলে আসলো খাবার রেডি করতে, আর রিয়া শুকনো কাপড় পরে নিল ততক্ষণে। এদিকে নীরব রুমে এসে শুকনো শার্ট প্যান্ট পরে তার মোবাইল ফোনটা নিয়ে নিচে রাখলো, কারণ ভিজে গেছে। কিছুক্ষণ পর নীরবের আম্মু খাবার রেডি করে ডাকলো নীরবকে। রিয়া আগে গিয়ে বসে আছে, নীরবের আম্মু খাইয়ে দিচ্ছে। তখন নীরব গিয়ে পাশে বসে পড়ল, আর কিছু না বলে খেতে লাগলো। এদিকে রিয়া খাবার খাচ্ছে, আর নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরবের আম্মু একা একা কথা বলছে। নীরব রিয়ার এমন তাকানো দেখে জলদি অল্প খেয়ে নিজের রুমে চলে আসলো, এসে দরজা বন্ধ করে দিল।
রিয়ার খাবার খাওয়া হলে নীরবের আম্মু বলে উঠল, তুই আজ আমার সাথে থাকবি, আমার রুমে আয়, আগামীকাল না হয় অন্য রুমে থাকিস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নীরবের সাথে কথা বলে আসছি একটু। সকালে কথা বলিস, এখন আয়, আমি ঘুম পাড়িয়ে দেই, ঘুমাবি। ঘুমের ওষুধ তো তোমার পোলা, ওর সাথে কথা না বললে না দেখলে ঘুম আসবে না। পেয়ালা বেগমে টেনে রিয়া ঘরে নিয়ে চলে গেল। ঘরে যাওয়ার পর শুয়ে থাকতে বলল, রিয়া শুয়ে আছে। পেয়ালা বেগমে পাশে শুয়ে নানান কথা জিজ্ঞেস করছে। রিয়া শুধু হ্যাঁ বলে যাচ্ছে আর মনে মনে নীরবের কথা ভাবছে, আর কিছুরই খেয়াল নেই। এদিকে নীরব কিছুক্ষণ বই নিয়ে পড়ার পর ঘুমানোর প্রস্তুতি নিল। খাটে গিয়ে শোয়া মাত্রই নীরবের ফোনে কল আসলো। ফোন নাম্বারটা দেখে কিছুটা ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। রিসিভ করা মাত্রই ওপাশ থেকে রাগী গলায় একটি ছেলের কণ্ঠে কেউ বলে উঠল, এতক্ষণ লাগে কেন তোর ফোন ধরতে? আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই সরি। নেক্সট টাইম যেন লেট না হয় ফোন ধরতে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, রিয়া নাকি তোদের বাসায় গেছে? আজ সন্ধ্যায় আসছে। মনে আছে কি বলেছিলাম সেদিন পার্টিতে তোর বাপের সামনে তোকে সহ? মনে আছে, চিন্তা করবেন না, রিয়াকে দূরে রাখবো। তারা আমার বাবার জন্য যা করেছে তার জন্য এমনিতেই আমরা কৃতজ্ঞ। আমি চাইবো না আমার বাবার অসম্মান হোক, ছোট হোক, তারা ভুল ভাবুক, রিয়ার থেকে আমি দূরে থাকবো। মনে থাকে যেন। যদি আমার কানে কিছু আসে তাহলে হাত পা ভেঙে ফেলবো তোর। ওর দিকে তাকাবি না, দূরে থাকবি। ঠিক আছে। রাখছি ফোন, ঘুমা এখন, সকালে তোর সাথে কথা হবে। এটা বলে ফোন কেটে দিল। ছেলেটি নীরব বড় একটি নিঃশ্বাস ফেলে চুপচাপ নিস্তব্ধ হয়ে শুয়ে রইল আর মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে সবাই সুখী, কেউ কল্পনাতে, কেউ বা বাস্তবে। যারা কল্পনাতে সুখী তারা বাস্তবে হাজারো সমস্যার সম্মুখীন, তাই তারা কল্পনাতে সুখী, বাস্তবে নয়। যারা বাস্তবে সুখী তারা ভাগ্য নিয়ে জন্মানো, আমার মতো পোড়া কপালের মতো নয়। নীরব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ আবারও কারোর কলে ঘুম ভাঙল। তাকিয়ে দেখে নীরবের বন্ধু আবিরের। এর রাত 12টা বাজে। এত রাতে কল দেখে অবাক নীরব। তখন নীরব ফোন রিসিভ করে বলে উঠল, কিরে এত রাতে কল দিলি যে? একটু বাইরে আয়, আমি আর অভি দাঁড়িয়ে আছি। বলিস কি? কি হয়েছে এত রাতে আমার বাসায়? আগে বাইরে আয়, তারপর বলছি। তখন নীরব উঠে বাহিরে গেল। গিয়ে দেখে আবির আর অভি 3টা 5 টাকার কেক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীরব বলে উঠল, তোরা এত রাতে আমার বাসায় কি করছিস? তখন অভি বলে উঠল, কেন মনে নেই তোর আজ জন্মদিন? না, আজ তো আমার জন্মদিন না। তাহলে কিসের জন্মদিনের কথা বলছিস তোরা? হ্যাপি টুনটুনি কাটিং ডে দোস্ত। আজ তোর টুনটুনি কাটিং ডের জন্মদিন। কিসের? টুনটুনির হ্যাপি টুনটুনি কাটিং ডে দোস্ত, আমরা মনে রাখছি। তুই না মনে রাখতে পারলেও এনে 5 টাকার কেক কেটে নে। তখনই নীরব দৌড়ানি দিয়ে আবির আর অভিকে, হালার পুতেরা, রাত 12টার সময় ঘুম ভাঙিয়ে আসছিস টুনটুনি কাটিং ডের জন্মদিন পালন করতে? দাঁড়া। না, আর দাঁড়ানো যাবে না। কপালে তাহলে দুঃখ আছে। সকালে কথা হবে। বাই বাই। এই বলে দৌড়ে চলে গেল আবির আর অভি। তখন নীরব নিজের রুমে আসছিল। হঠাৎ রিয়ার কল আসলো। ব্লক খুলে দিয়েছে। নীরব তখন রিসিভ করার পর রিয়া বলল, হ্যালো জান্সতি তোরগো। মঙ্গল গ্রহে চিপাই গাঁজা বেচি, বেচবা? তাহলে আসো। যাক শয়তান, খালি শয়তানি দুষ্টুমি করে। তুই কই? রুম ফাঁকা আছে? যেখানে খুশি আছি, তাতে তোমার কি? তুমি ঘুমাও, তোমার জানতে হবে না। এটা বলে নীরব আর কিছু না বলে ফোন কেটে দিল। সাথে সাথে নিজের রুমে চলে গেল। গিয়ে দরজা বন্ধ করে পিছনে ফিরতেই দেখল রিয়া গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। কিছু বলার আগে নীরবকে ধাক্কা মেরে খাটে ফেলে দিয়ে উপরে বসে পড়ল। আর রাগী গলায় রিয়া তখন নীরবকে বলে উঠল, ওই
ওই তুই তেরা তেরা কথা বলিস কোন সাহসে? আমি কিছু বলি না বলে যা খুশি বলবি নাকি? আর একবার বললে মেরে হাত পা ভেঙে ফেলবো। তোকে ভালোবাসি বলে কি হয়েছে, মারতে পারবো না নাকি? ছাড়ো, আমার ওপর থেকে নামো। না, মানবো না। নামো বলছি ওপর থেকে। এই বলে নীরব রিয়াকে ধাক্কা দিচ্ছে আর উপর থেকে নামতে বলছে, কিন্তু রিয়া নামছে না। তখন রিয়া নীরবে দুহাত দুদিকে রেখে চেপে ধরে নীরবের একদম ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে গিয়ে বলতে লাগলো, চুপচাপ সোজা হয়ে শুয়ে থাক। এত নাড়াচাড়া করিস কেন? খেয়ে তো ফেলছি না তোকে। তবে হ্যাঁ, খাবো, এখন না, পরে। বেশি নড়াচড়া করলে কিন্তু আম্মুকে ডাকবো এখন। এই না না। তাহলে চুপচাপ শুয়ে থাক, আমায় আমার কাজ করতে দে। ইস, তোর ঠোঁটটা দেখে কেন জানি লোভ সামলাতে পারছি না। মন চাইছে এখনই কামড়িয়ে ছিঁড়ে খেয়ে ফেলি। কি লুচ্চা রে। রিয়া তখন নীরবের ঠোঁটে হালকা একটা কিস করে বলে উঠল, আচ্ছা, একটা কথা বলছি শোন। জানিস, বাবুই পাখি এমন একটা পাখি যে পাখিটা নিজের ছোট্ট ঘরটা তৈরি হওয়ার পর থেকে কখনো নিজের ঘর ছেড়ে কোথাও যায় না। রোদ বৃষ্টি ঝড়ে সে সব সময় থাকে তার ঘরে। ঝড়ে অন্য সব পাখিরা যখন আশ্রয় খুঁজে বড় দালান কোঠা ঘরে, তখন বাবুই পাখি নিজের ঘরে ঝড় বৃষ্টিতেই কষ্ট করে আশ্রয় হিসেবে নিজের ঘরটাতেই থাকে। এর মানে হয়তো বুঝতে পারছিস না, তাই না? কেন বললাম? নীরব মাথা নাড়িয়ে না বলল। তখন রিয়া বলে উঠল, এর মানে হচ্ছে আমার মনের ভিতরে ছোট্ট ঘরে তুই আছিস। যখন থেকে তোকে ভালোবেসে মনের ঘরে জায়গা দিলাম, তখন থেকেই আমি তোর সাথে আছি। ভালোবেসে বলছিলাম কখনো ছেড়ে যাব না তোকে, না পাওয়ার আগ পর্যন্ত নিজের করেই নিব তোকে। কিন্তু মনের ঘরে আমার তুই গিয়ে ঝড় বৃষ্টির মতো আঘাত করছিস। ভালোবাসা না দিয়ে এত আঘাত দিস না যেন ঘরটা ভেঙে যায়। যদি এই মনের ঘরটা ভেঙে যায়, তাহলে অন্য কেউ হয়তো অন্য কাউকে খুঁজে নেয়, কিন্তু আমি এই পৃথিবী থেকে বিদায় নিব। মনে রাখিস, তোকে অনেক ভালোবাসি। এত রাতে আমার ঘর থেকে দয়া করে এখন যাও, আম্মু দেখলে সর্বনাশ হয়ে যাবে। উপর থেকে নামো আর পাগলামি বন্ধ করো প্লিজ। ভালোবাসাকে আমার পাগলামি মনে হচ্ছে তোর? আর এত রাত তো কি হয়েছে? তুই আমার ঘুমের ঔষধ, আর তোর ঠোঁট দুটো হচ্ছে ট্যাবলেট আমার ঘুমের। আমি যখন খুশি আসবো ঔষধগুলো খেতে, তাতে কার কি? ছাড়ো আমায়। ঢং, নিজের রুমে যাও। নীরব আর কিছু বলার আগেই তার ঠোঁটের সাথে রিয়ার ঠোঁট ডুবিয়ে দিল। লিপ কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, কি চাস বল তুই? চাইলে নিজের সব কিছু দিতে রাজি। কিছুই চাই না, হয়েছে এখন, যাও। রাগ হচ্ছে কিন্তু এইবার। রাগ তোর রাগ, আগে আমায় দেখ না কেমন লাগছে গেঞ্জিতে। বান্ধবীরা বলে হট লাগে, তোর কাছে কেমন লাগছে গেঞ্জিতে? ভালো করে দেখ তো। এটা বলে রিয়া তার এক হাত দিয়ে হালকা একটু কোমর থেকে গেঞ্জিটা উপরে তুলে নীরবকে চোখ টিপ মারল। কি করছো? পাগল হয়ে গেছো নাকি? কেমন লাগছে বল না। নীরব চুপ করে অন্যদিকে তাকিয়ে রইল আর বলল, গেঞ্জিটা নামাও আর যাও এখন বলছি। গেঞ্জিটা আরেকটু ছোট্ট হলে ভালো হতো, তাই না? রিয়া আরেকটু গেঞ্জিটা উপরে তুলল আর বলে উঠল, এই দেখ, কোমরটা কি হট লাগছে, তাই না? এইদিকে তাকা। কি রে, কিছু বল। দেখ না, নাকি খুলে ফেলবো? দাঁড়া, খুলেই ফেলি, বুঝতে পারছি। নাউজুবিল্লাহ, বুঝতে পারছি। এর মতলব খারাপ, জলদি আমায় কেটে পড়তে হবে। রিয়া বলে দুহাত ধরে খোলার জন্য প্রস্তুত। তখনই নীরব বলে উঠল, পিছনে কে জানি দেখো। কোথায় কে? রিয়া পেছনে তাকাতে নীরব ধাক্কা দিয়ে সরিয়ে জলদি রুম থেকে বের হয়ে গেল আর বলল, তুমি থাকো, আমি গেলাম। নেক্সট টাইম এমন পোশাক পরে আমার সামনে আসা তো দূরের কথা, আশেপাশে যেন না দেখে। আমি তোমাকে ভালোবাসি না, তাই দূরে থাকো। কই যাস শোন? নীরব ততক্ষণে তাদের তৃতীয় রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইল। এদিকে রিয়া বলতে লাগলো, ভাবছিলাম কিছু একটা করব, তার আগেই চলে গেল। কতক্ষণ দূরে সরিয়ে রাখবে? আমিও দেখবো, আমিও আঠার মতো লেগে থাকবো। এটা বলে রিয়া যখনই চলে আসবে তখনই নীরবের ফোনটা দেখে হাতে করে নিয়ে আসলো। পিয়ালা বেগমের সাথে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে নীরবের ফোনটা দেখতে লাগলো। লক ছাড়া ফোন।
এদিকে নীরব নিজের ফোনটা নেই দেখে দৌড়ে রুমে আবার আসলো। এসে দেখে ফোনটা নেই। তার আর বুঝতে বাকি রইল না রিয়া নিয়ে গেছে। তখন নীরব মনে মনে বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে। কি হয় কে জানে, যদি ওই ছেলের সঙ্গে কথা বলা কল দেখে তাহলে আমি শেষ। নীরব আর কিছু চিন্তা না করে গিয়ে শুয়ে পড়ল। সকালে পেয়ালা বেগমের ডাকে নীরবের ঘুম ভেঙে গেল। তখন নীরব উঠে গিয়ে ফ্রেশ হয়ে তার আম্মুর কাছে গেল। তখন পেয়ালা বেগম বলে উঠল, আচ্ছা বাবা, তুই কি রিয়াকে গতকাল রাতে বকাঝকা করেছিস? না, কেন আম্মু হঠাৎ এই কথা? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। না, রাতে আসলে কান্নার শব্দ পেলাম। সকাল থেকে রেগে আছে, কিছু বলতেও পারছি না মেয়েটাকে। কোথায় রিয়া এখন? তোর দুই বন্ধুর সাথে লিমার বাড়ি গেছে। কি সর্বনাশ করেছে! লিমা হচ্ছে নীরবের বেস্ট ফ্রেন্ড। একই কলেজে পড়ে ওরা। বেস্ট ফ্রেন্ড বলে একটু মেসেঞ্জারে শয়তানি ফাজলামো করে। লিমার সাথে রোমান্টিক চ্যাট করছে, সেটাই রিয়া দেখে নিয়েছে। তাই সকালে নীরবের বন্ধুদের নিয়ে গেছে তার বাড়ি। সর্বনাশ, আল্লাহ জানে আজ কি করে। এখন কি খাবার খাবি? না, আরও পরে খাবো। এখন গলা দিয়ে ভাত যাবে না। আমার ফোনটা কই দেখেছো? সকালে দেখলাম রিয়াকে কার ফোন নিয়ে হাতুড়ি দিয়ে ভাঙছে। ঘরে গিয়ে দেখ, সেটা রাখা আমার রুমে। নীরব তখন দৌড়ে গিয়ে দেখে এটা তার ফোন। রিয়া ফোনটা ভেঙে ফেলেছে। তখন নীরবের মনটা অনেক খারাপ হয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে নীরব নিজের ঘরে গিয়ে বসতেই রিয়ার কণ্ঠ শুনল বাইরে নীরবের আম্মুকে বলছে, উঠছে তোমার শয়তান পোলা। দেখ নিজের রুমে আছে। তোমাকে লিমার আম্মু এখনই যেতে বলছে, একটু যাও তো। কেন হঠাৎ আমায় ডাকলো? গেলেই বুঝতে পারবে, যাও। আচ্ছা, তোর যদি খাবার খেতে মন চায় তাহলে নিয়ে খাস, আর নীরবকে দিস। আমি যাই, গিয়ে শুনে আসি। আচ্ছা ঠিক আছে। পেয়ালা চলে গেল আর রিয়া জলদি নীরবের রুমে এসে দরজা বন্ধ করে নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল। নীরব রাগী চেহারা দেখে উল্টো একটু ভয়ে আছে, কি না কি করে। তখন ফোনটা বেজে উঠল রিয়া। তখন রিয়া তার ফোনটা নীরবকে দেখিয়ে বলে উঠল, এই জানুয়ারির ফোন নম্বর তোর কাছে কেন ছিল? ওর সাথে কি কথা বলিস বল আমায়। এটা হচ্ছে সেই ফোন নম্বর দেখালো যেটা নীরবকে গতকাল রাতে কল দিয়েছিল। রিয়ার থেকে দূরে থাকতে বলেছে। নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কি বলবে এখন বুঝে উঠতে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন রিয়া পাশে দেখালো বটি রাখা, সেটা হাতে নিয়ে বলল, বল লিমার সাথে কি সম্পর্ক, আর এই জানুয়ারির ফোন নম্বর তোর কাছে কেন? নয়তো এই বটি দিয়ে আজ তোরে কাটবো। নীরব তো ভয়ে শেষ। রিয়ার ধামকি দেখে কাঁপতে থাকে। তোরে মাছের মতো কেটে পিস পিস করবো আজ। সাহস বেড়ে গেছে তাই না, আমায় রেখে অন্য মেয়ের সঙ্গে টাঙ্কি মারা? কোথায়, আমায় তো মিষ্টি মিষ্টি কথা বলিস না? ওই মাইয়ার লগে এত রসের কথা কেন? নীরব রিয়ার এমন ব্যবহার দেখে অবাক হওয়ার সাথে প্রচণ্ড ভয় পেয়ে গেল। এমনিতে নীরবের মন খারাপ, তার ফোনটা ভেঙে দিয়েছে। তারপর আবার রিয়ার ধামকিতে একটু ভয় পেয়ে গেল। রিয়া আবার ধমক দিয়ে বলে উঠল, বল এই জানুয়ারির ফোন নম্বর তোর কাছে কেন? নীরব মন খারাপ করে বলে উঠল, আমি জানি না কেন কল দিয়েছে ছেলেটা। আমি তো চিনি না তাকে। গতকাল রাতেই কল দিয়েছিল, আমি ঘুমেছিলাম বলে কথা হয়নি। ঠিক আছে শোন, আর কোনো দিন এই ছেলের সঙ্গে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ফোনটা ভেঙে দিয়েছো কেন? তোর ফোন একটা ভেঙে দিয়েছি, 10টা কিনে দিব, কিন্তু আগে বল লিমাকে কি সম্পর্ক ওর সাথে? কি রসের রসের কথা এত? এটা বলে রিয়া বটিটা গলার সাথে চেপে ধরল। নীরবের রিয়া রাগে ফুপাচ্ছি, একটু এদিক সেদিক হলে নীরব শেষ। তখন নীরব রিয়ার রাগ দেখে বলে উঠল, লিমা আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হোক আর যেই হোক, তুই কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না। কেন? বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বললে কি হয়েছে? দেখ এত কথা বলতে পারবো না, তবে এটাই শেষ কথা। আগুনে কেরোসিন তেল ঢালিস না, তাহলে এই আগুন জ্বালিয়ে তোকে মারবে। আমি বলছি মানে বলছি, কারোর সাথে কথা বলবি না। কিন্তু নীরব কিন্তু বলারকে রিয়া আবার বলে উঠল, মন প্রাণ সবই দিয়েছি তোকে, শুধু দেহটাই বাকি আছে।
চাইলে এখনই দেহটাও বিলিয়ে দিতে পারি। তারপরও অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না, কারণ তোকে আমি অনেক ভালোবাসি। অন্য কারোর ছায়াও যদি সূর্যের আলোয় তোর উপর পড়ে সেটাও সহ্য হয় না। আমি তোমাকে কতবার বলছি আমাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক হবে না, আমি আগ্রহী নই, তবুও কেন এমন পাগলামি করছো? আমি তোকে কতবার বলছি আমি তোকে ভালোবাসি। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া আর কিচ্ছু হবে না। যদি তা না হয় তাহলে তোকে এখনই খুন করব। এটা বলে রিয়া যে এই বটি দিয়ে মারবে, তখনই বাইর থেকে পেয়ালা বেগমের কণ্ঠ শুনল। তখন নীরব বলল, আম্মু আসছে। এটা বলে নীরব বেরিয়ে আসতে লাগলো। তখন রিয়া বলে উঠল, বেঁচে গেছিস আজ আম্মু আশায়। নীরব কোনো কথা না বলে জলদি বেরিয়ে আসলো। পিছনে পিছনে রিয়াও আসলো। কথা বলে আসছো? তোরা খেয়েছিস? না। সে কি রে, আই আমি খাবার দিচ্ছি, খেয়ে নে। আমি এখন খাবো না, একটু পর খাবো, তোমরা খেয়ে নাও। তাহলে আমিও পরে খাবো। আম্মু আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি, এসে খাবো। দাঁড়া একটু, তোর সাথে কথা আছে। রিয়ামা তুই ঘরে যা, আমি নীরবের সাথে একটু কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে। তখন রিয়া ঘরে চলে গেল আর নীরবের আম্মু নীরবকে টেনে একটু দূরে নিয়ে আসলো আর এসে বলল, তুই জানিস রিয়া কি করেছে? কি করছে? লিমার আম্মুর সাথে ঝগড়া করে আসছে। কি বলছে? লিমা নাকি তোরা রিয়ার সংসার ভাঙতে চাইছে। মা মেয়েকে থ্রেট দিয়ে আসছে, যদি কিছু হয় সম্পর্কে তোদের দুজনের, তাহলে নাকি মা মেয়েকে মেরে হাসপাতালে পাঠাবে। কি দাজ্জাল মায়ারে বাবা, একেবারে রিনা খান। আরও অনেক কথাই বলছি, সেগুলো থাক। এখন শোন বাবা, রিয়া যা চাইছে, যা করতে চাইছে, তা কোনোদিন হবে না। জানি আম্মু এটা হবে না। তুই তো নিজে জানিস কেন হবে না। আমি জানি রিয়া আজকালের মধ্যে তোকে পাওয়ার জন্য আমার কাছে বলবে, তখন আমি কিছু বলতে পারবো না, কারণ নিজের মেয়ের মতোই দেখি ওরে। আমি চাই না কিছু বলে কষ্ট দিতে, তার আগে তুই কিছু কর, বোঝা। এই মায়াকে বুঝালো বুঝে না। যে করে হোক বোঝা বাবা। আমরা তো চেয়েছিলাম, কিন্তু কি করব বল, এমনটা হবে ভাবতেই পারিনি। জানো আম্মু, ওরে আমি অনেক ভালোবাসি, কি করে ফিরিয়ে দিব বলো? এটা বলে নীরব কান্না করতে লাগলো তার আম্মুকে জড়িয়ে ধরে। তখন নীরবের আম্মু তার আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছে বলে উঠল, কাঁদিস না রে বাবা, আমি বুঝি তোর কষ্টটা। কি করবি বল, কিছু জিনিস ভাগ্যে লেখা না থাকলে জোর করে পাওয়া যায় না, আর ভাগ্যে লেখা থাকলে কেউ আটকে রাখতে পারবে না। আমি বলতে পারবো না পালিয়ে যা, তাহলে লাশ পাবি আমাদের। তা তুই জানিস সেদিন পার্টি শেষে কি হয়েছে, ভুলে যাস না বাবা। যা এখন, কোথায় যাবি? আর তোর বাবা বিকেল আসবে, আমি দুপুরে একটু এক জায়গায় যাব, তুই তখন রিয়াকে বুঝিয়ে বলিস। ঠিক আছে আম্মু। এটা বলে নীরব সেখান থেকে চলে আসলো তার বন্ধুদের কাছে, এসে বসে আড্ডা দিতে লাগলো। তখন আবির বলে উঠল, আচ্ছা বন্ধু, একটা কথা বলবি? বল কি? রিয়া তো তোকে ভালোবাসে, তাহলে তুই কেন ভালোবাসা দিয়ে কাছে টেনে নিচ্ছিস না? নিতে তো চাই ভালোবেসে কাছে টেনে, কিন্তু কি করব বলো, ভাগ্য যে খুবই খারাপ, চাইলেও পারবো না। আচ্ছা, সেই ছেলেটাকে যে প্রতিদিন থ্রেট দিত? এর জন্যই তো সব সমস্যা। কেন, কি হয়েছে বলো তো? বলবি বলবি বলে আর বলিস না। আজ সন্ধ্যায় নদীর ধারে আসিস, সব বলবো। ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ নীরব আড্ডা দিয়ে বাসে এসে খাবার খেয়ে নিল। দুপুরে নীরবের আম্মু চলে গেল এক জায়গায়, আসতেই কিছু সময় লেট হবে। এই ফাঁকা বাসা পেয়ে নীরবকে একা পেয়ে রিয়ার মাথায় যত সব আজারা উল্টাপাল্টা বুদ্ধি আসতে লাগলো। আজ কিছু করেই ছাড়বে সে নীরবের সাথে। আর এইদিকে নীরব ভাবছে তাকে বুঝিয়ে পারা যাবে না, সবার ভালোর জন্য তাকে রিয়ার সাথে কিছু একটা করতে হবে, যাতে অভিমানে সে বিয়ে করে নেয় সে ছেলেকে। এদিকে রিয়া উল্টোপাল্টা ভেবে সাথে সাথে তোয়ালে পেঁচিয়ে গোসল করতে ওয়াশরুমে চলে গেল। রিয়া বাহিরে কাপড় রেখে কিছুক্ষণ পর নীরবকে রিয়া ডাকলো। নীরব আসার পর বলল, কি হয়েছে বলো? শুনছো, আমি না ভুলে কাপড়গুলো বাহিরে রেখে আসছি, একটু দিয়ে যাও। কি ব্যাপার?
আজ তুমি করে বলছে, ব্যাপার কি? কই দাও, ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, দিচ্ছি। কি ভুলো মন, গোসল করতে গেছে কাপড় না নিয়ে। মানুষের ভুল হতেই পারে, আমি তাড়াতাড়ি এসে গেছি তাই ভুলে গেছিলাম। এখন দাও, বেশি কথা না বলে। তখন নীরব রিয়ার কাপড়গুলো নিয়ে দরজার বাহিরে থেকে হাত দিয়ে এগিয়ে দিল। তখন রিয়া সাথে সাথে নীরবকে টেনে ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে লাগলো আর বলতে লাগলো, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ফাঁদে তুমি আজ পা দিয়েছো, এইবার পালিয়ে কই যাবা জান। এদিকে নীরব রিয়াকে তোয়ালে পড়া দেখে লজ্জায় শেষ। তখন নীরব চোখ বন্ধ করে বলে উঠল, কি করছো, পাগল নাকি? আমায় গোসলখানায় টেনে নিয়ে আসলে কেন? পাগল হয়ে গেছি বলেই তো নিয়ে আসছি টেনে, আজ এইখানে রোম্যান্স করব। ছি ছি, কি সব উল্টাপাল্টা কথা বলছো? দেখি সরো, যেতে দাও। আমার মন প্রাণ সবই দিয়েছি তোকে, শুধু দেহটাই বাকি, এখন সেটাই দিব, আর নয়তো তোরটা নিব। ছি ছি, সরো, পাগলামি না করে দরজা খোলো বলছি। তার আগে তুমি চোখটা খোলো। একদম না, আমায় যেতে দাও। যেতে তো দেওয়া যাবে না, হয় চোখ খোলো নয়তো আমি তোমার কাপড়। বলে রিয়া বলার আগে নীরব বুঝে নিল কি বলতে চাইছে। তখন চোখ খুলে বলল, চোখ খুলছি, চোখ খুলছি। এইবার শান্তি, প্লিজ যেতে দাও, পাগলামি করো না। তোমার আর আমার মধ্যে ভাই বোনের সম্পর্ক ছাড়া আর কিছুই হবে না, ভালোবাসা দেখে লাভ নেই। দরজার সামনে থেকে সরো। দেখ, তোর আজাইরা কথা কানে নেওয়ার সময় আমার নাই। তোরে আমি ভালোবাসি তাই সবই দিতে পারি। বহু বছর আগেই বলছি তোকে পাওয়ার জন্য সব করতে পারি, তাই তো এখন আমার জালে ফাঁসিয়েছি। দরজা তো খোলা যাবে না। দেখ না তোয়ালেতে আমায় কেমন লাগছে, নাকি এটা সরিয়ে দিব? আল্লাহ, এই মায়ার মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি কিছুই দাওনি? ঘাট তেরামি করতেই তেরা করে পাঠিয়েছ। বাচ্চাদের বোঝালো বুঝে, এরে জিন্দেগিতেও বুঝালে বোঝে না। কেন বুঝে না? ছেলেটা আমায় নিয়ে আগ্রহ দেখিয়ে এখন কেন দেখায় না? দূরে সরে আসছে কেন? তার কারণ খোঁজার চেষ্টা করে না। এদিকে রিয়া নীরবকে ওয়াশরুমে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে সাথে সাথে দুই হাত দিয়ে দুদিকে চেপে ধরল আর দুই পায়ে রিয়া তার পা নীরবের উপর রেখে তার একদম কাছে গিয়ে বলে উঠল, এত রোমান্টিক মেয়ে আর কোথাও পাবি না। মেনে নে আমায়, ভালোবাসা আমায়। এটা হয় না, বোঝার চেষ্টা করছো না কেন? বুঝতে হবে না, আমার যা বোঝার বুঝে গেছি। কি বুঝছো? একবার দেহের মিল হলেই রাজি হবি, বুঝতে পারছি। নাউজুবিল্লাহ, ছি, ছাড়ো আমায়। তুমি কি করে এগুলো ভাবো? চুপ কর, বেশি কথা বললে খুব খারাপ হবে। তখন নীরব কিছু বলতে গেলে আবারও রিয়া বলে উঠল, কি ব্যাপার, তুই এত ঠান্ডা হয়ে গেলি কেন? শরীর ঠান্ডা কেন? তাহলে তো রোম্যান্স করার মধ্যে মজা পাবো না। দয়া করে ছাড়ো প্লিজ, উল্টাপাল্টা কথা বলো না। ছাড়বো তোকে আমি কখনো না। দাঁড়া, এখনই তোকে গরম করে দিচ্ছি। ভালোবাসা দিবি? ভালোবাসা দিবি না যেহেতু আমি নিজেই কেড়ে নিব, যা করার জোর করে করব। এটা বলে রিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। কিছুক্ষণ পর রিয়া নীরবের সারা মুখে কিস করতে লাগলো। নীরব রিয়ার এমন অবস্থা দেখে বুঝতে বাকি রইল না এখন উল্টাপাল্টা কিছু হয়ে যাবে, তাই যেভাবে হোক এখান থেকে কেটে পড়তে হবে নীরবকে। তখন নীরব রিয়াকে বলে উঠল, থামো, বুঝতে পেরেছি। রোমান্স করবে যেহেতু আমি করব তোমার কথা মতোই, কিন্তু আমার স্টাইলে করব। রাজি? সত্যি বলছো রোম্যান্স করবে? তার মানে তুমি আমায় ভালোবাসো? সেটা পরে জানা যাবে, এখন চোখ বন্ধ করো, আমি শুরু করি। চোখ বন্ধ করব কেন? তখন নীরব রিয়ার ঠোঁটে হাত দিয়ে নরম কণ্ঠে বলে উঠল, আহা, বন্ধ করো না চোখটা একটু। বললাম তো আমার স্টাইলে করব। 1 মিনিট বন্ধ করো। রিয়া খুশিতে আর কিছু চিন্তা না করে সাথে সাথে চোখ বন্ধ করে নিল। তখন নীরব আস্তে করে দরজা খুলে রিয়াকে বলল চোখটা খুলতে। তখন রিয়া খুশিতে চোখটা খুলতে নীরব ঠাস করে রিয়ার গালে 2টা চড় দিয়ে বলে উঠল, শোনো, শরীর দিয়ে ভালোবাসা হয় না, এমন নোংরা মনের ছেলে আমি নই। তুমি আসলেই আমার জগৎ না। বুঝতেই চাইলি না মনের কথা। তুই আর তোর বাপ দুটোই এক। আজকের পর আমার সামনে আসবি না। আমি তোকে ভালোবাসি না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে।
এটা বলেই নীরব সেখান থেকে রেগে চলে গেল। রিয়ার সাথে সাথে দরজা বন্ধ করে বসে কান্না করতে লাগলো। রিয়ার ভাবনে যা ছিল তার উল্টো হলো। তখন রিয়া নিজের সাথে নিজেই বলতে লাগলো, মায়ের ভালোবাসা পেলাম না, বাবার আদর যত্ন স্নেহ পেলাম না, যাকে মন থেকে ভালোবাসলাম সেও বুঝতে চাইলো না। দুজন একসাথে হলে দুনিয়ায় সবকিছুই করা যেত, এটা বুঝতেই চাইলো না। এই বলে কান্না করতে লাগলো রিয়া। এইদিকে নীরব বের হয়ে ঘর থেকে সোজা আবিরের বাসায় গেল। আবিরকে নিয়ে নদীর ধারে বসে রইল। তখন আবির জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ মনে হচ্ছে? কিছুক্ষণ আগেই যে আমায় পাগলের মতো ভালোবাসে তাকে চর মেরে আসছি। আচ্ছা, তুই এমন করছিস কেন? তোর আব্বু আম্মু না বুঝলে বুঝা। দেখ, রিয়ার মা নেই, বাবাও কাছে নেই, বিজনেস নিয়ে বিজি থাকে, ভাই বোনও নেই। মেয়েটা তো এমনিতেই একা পড়ে আছে, তারপর আবার তোকে ভালোবাসে, পেতে চাইছে তোকে, তুইও দিচ্ছিস কষ্ট। মেয়েটা কি করে সুস্থ থাকবে বল? এমনিতেই দেখবি শেষ হয়ে যাবে। এইভাবে না হারাতে দিয়ে কাছে টেনে নে। আমাদের পথটা এত সহজ না এক হওয়ার, অসম্ভব। কেন, কি হয়েছে? সমস্যা হলে পালিয়ে যা। সেটা তো আরও আগে সম্ভব না। বন্দি খাঁচার পাখির মতো আটকে আছি আমি। আচ্ছা, এখন বলতো আসলে কি হয়েছে, ঘটনা কি? ঠিক আছে, বলছি তবে শোন। তখনই পিছন থেকে লিমা এসে বলে উঠল, কি করে তোর শয়তান চাচাতো বোন আমার বাসায় গিয়ে থ্রেট দিচ্ছে? কেন? তোদের সংসারে আমি কি করলাম? আর কিসের সংসার? আয় বসে পড়, আজ সবে জানতে পারবি। ঠিক আছে, বল দেখি, তারপর তোর খবর আছে। তোরা তো জানতিস রিয়া অনেক আগে থেকেই আমায় পছন্দ করে। সে ছোট্টবেলা থেকে আমার সাথেই থাকতো, আর জিজ্ঞেস করলেই বলতো ওর নাকি আমার সাথে থাকতেই ভালো লাগে। তাই বেশি গুরুত্ব না দিয়ে আমিও ওর সাথেই থাকতাম। যখনই আমাদের এইখানে আসতো তখনই সারাক্ষণ থাকতো, আমার পেছনে পেছনে ঘুরতো। ওর এই ভালো লাগার মধ্যে আমায় যে কখন ভালোবেসে ফেলেছিল তা নিজেও জানতো না। যখন বোঝার বয়সটা হলো তখন বুঝতে পারছি আসলে এটা ভালো লাগা থেকে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। তখন থেকে আর শান্তি নেই বলে বলে মাথা খাচ্ছিল, কিন্তু আমি ছিলাম অন্যরকম। ভাই বোন ভেবে এগুলো কথা তেমন আর মনে নেয়নি। ভাবতাম ভাই হিসেবে তো ভালোবাসতেই পারে, কিন্তু আমায় যে সত্যি ভালোবাসে সেটা বুঝতাম না। ওর বারবার বলার কারণে ভালোবাসি ভালোবাসি, তখন বুঝতে পারছি আসলেই ভালোবাসে রিয়া আমায়। ওর মনের কথা বলে দিলেও আমার কোনো ফিলিংস আসতো না ওর প্রতি। আসবে কি করে, সামনে গেলেই শরম করতো, ভাই বোন ভাবতাম। কিন্তু ওর পাগলামি, দুষ্টুমি, মিষ্টি মিষ্টি আজাইরা কথাই এক পর্যায়ে আমিও মোমের মতো গলে গেছি ওর প্রেমে। ওর প্রেমে পিছলা খেয়ে পড়ে গেছি। ভাবলাম আমার মনের কথা লুকিয়ে রাখি, একটু মজা নেই, কারণ ওর পাগলামিগুলা বেশ ভালো লাগছিল। আমি কিন্তু ইশারায় বুঝিয়ে দিয়েছি ভালোবাসি, কিন্তু শয়তান ছেড়ে ইশারা বোঝে না। তাই চুপচাপ ওর পাগলামিগুলো দেখতে থাকলাম। ভালোবাসতাম, কিন্তু হ্যাঁ, বলতাম না ওর পাগলামিগুলো দেখার জন্য। এইভাবে 2 বছর যাওয়ার পর ভাবলাম এইবার মনের কথা সরাসরি বলে দেই রিয়াকে, আমিও ভালোবাসি। কিন্তু বলতে বলতে আমার অনেক লেট হয়ে গেছে। আমি ভাবলাম একেবারে চাচাকে বলে সারপ্রাইজ দিব ওরে, কিন্তু আমি নিজেই যে সারপ্রাইজ হয়ে যাব তা ভাবতে পারিনি। রিয়ার এমন পাগলামির কারণে আমার বাবা মা বুঝতে পারছিল আমিও ভালোবাসি, তাই বাবা মাও সারপ্রাইজ দিবে ভেবেছিল। রিয়ার সঙ্গে আমার বিয়ের কথা বললে চাচার কাছে সম্পর্কটা আরও মজবুত হয়, কিন্তু চাচাকে পাওয়া যেত না। বেশিরভাগ সময় দেশের বাহিরে থাকতো, প্রচুর বিজি থাকতো। রিয়া আমাদের কাছেই থাকতো বেশি সময়। একদিন চাচার বিজনেসে দেশের বাহিরে নতুন 3টি প্রতিষ্ঠানে প্রায় শুরুতেই 50 কোটি টাকা লাভ হয়, আর এই খুশিতে বাংলাদেশে আসে তার বাড়িতে। একটি পার্টির আয়োজন করা হয়। দেশে সব বড় বড় বিজনেসম্যান যারা ছিল তাদের নিয়ে আমার আব্বুর কাছে থাকায় তাকে যেতে বলে। সেদিন চাচা খুবই খুশি ছিল সবাই, তাই আমিও ভেবেছিলাম সেদিন বলবো চাচাকে রিয়াকে ভালোবাসি, আর আব্বু আম্মুও ভেবেছিল বলবে রিয়ার বিষয়ে। কিন্তু জানতাম না সামনে আমাদের জন্য
এত কিছু অপেক্ষা করছে। সব স্বপ্ন সব ভেঙে তছনছ করে দিবে, পাথর করে দিবে, আমায় বন্দি করে দিবে খাঁচায়। আমার ভালোবাসা প্রকাশ করার আগেই চাচা সবার সামনে জানায় তারই বিজনেস পার্টনার আদনান সাহেবের ছেলে শিহাবের সাথে রিয়ার বিয়ে ঠিক করে। এসব শুনে নিজেকে সামলাতে পারেনি। পার্টি শেষে চাচার কাছে গিয়ে বলেই, চাচা, আমি রিয়াকে অনেক ভালোবাসি, আমি রিয়াকে বিয়ে করতে চাই। কি? তোর এত বড় সাহস? ওই, তোর আছেটা কি? চালচুলোহীন ছেলে। নেহাত ভাইয়ের ছেলে বলে তোকে কিছু বলছি না, না হলে তোকে মেরে রেখে দিতাম। এরপর আমার বাবা মাও চাচাকে বোঝায়। চাচা তাদেরকেও অনেক অপমান করে। ঘটনাটা শিহাব জানতে পারে। সে ওখানে উপস্থিত হয়, আমাকে অনেক হুমকি দেয়। চাচা কখনো আমাদের সম্পর্কটাকে মেনে নেবে না। আমার মা বাবাকেও তুলে নিয়ে যাবে শিহাব, তাই এসব থেকে নিজেকে দূরে রেখেছে। সবই তো শুনলি, তোরা বল কি করব? নীরবের থেকে সবাই সব কিছু শুনল। ঘটনাটা যে এমন হবে কেউ ভাবিনি। হঠাৎ আবির বলল, দেখ, তোর চাচা রিয়াকে ভালোবাসে। তোরা দুজন বিয়ে করে ফেলা গোপনে। এরপর রিয়াকে বলবি যেন তার বাবাকে বলে তোকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না। রিয়াই সবকিছু করে দেবে। রিয়ার সাথে সবটা নিয়ে কথা বল। নীরব উঠে দাঁড়ালো। বুদ্ধিটা খারাপ না। সে রিয়াকে লিমার ফোনটা থেকে কল দেয়। রিয়া রিসিভ করে। রিয়া, কে বলছেন? আমি নীরব। শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নদীর পাড়ে আসতে পারবে? কি সারপ্রাইজ? না বললে আসবো না। আরে, আজকে আমরা বিয়ে করব। কি সত্যি? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ের পর তুমি তোমার বাবাকে রাজি করাতে হবে যেন আমাদের কাছে তিনি নিজে এসে তোমাকে দিয়ে যায়। পারবে? হ্যাঁ পারবো, এটা তো সহজ। কিন্তু শিহাব যে আছে, তোমার সাথে বিয়ে ঠিক করা ছেলে। রাখো তো শিহাব, আমি জানি সে তোমাদেরকে হুমকি দেয়। এসব নিয়ে ভাবতে হবে না। রিয়া ফোন কেটে দেয়। সে দৌড়ে নদীর পাড়ের দিকে আসতে থাকে। আজ তার সবচেয়ে আনন্দের দিন। নীরবে মনে মনে খুশি, যা হবার হবে। দেখা যাক কি হয় কপালে। ভালোবাসা তো পূর্ণতা পাক।